আমার সোনা মিষ্টি সোনা, আয় রে আদর করি তোকে, আমার মিষ্টি সোনা। এক্সকিউজ মি, সবাই সরে যাও। বডি কোথায়? এই যে স্যার। ওয়ার্কারদের ডাকো, আগে বডি বের করো। অক্ষয়, অমল, এসো, বডিটা বার করো বাইরে। দুটো কারণে খুনি ভিকটিমের ধর থেকে মাথাটা আলাদা করে দেয়। হয় ও ভীষণ রেগেছিল, না হয় ও ভীষণ ঘাবড়েছিল যে লাশটাকে কেউ যেন চিনতে না পারে আর ও ফেসে না যায়। স্যার, ওর মাথা কাটার জন্য ওর পরিচয়টা তো ও গোপন করে ফেলেছে, কিন্তু বডিটাকে তো কোনো রাস্তার ধারেও ফেলে রাখতে পারতো। এই জলাশয়ের ধারে আনার কি প্রয়োজন ছিল? পুরোই হতে পারে খুনি ওর খুন এখানে জলাশয়ের আশেপাশে করেছে। মানছি যে এই লাশটা জলে ভেসে এসেছে, কিন্তু শরীরের কোথাও কোনো ব্লোটিং এর চিহ্ন নেই। তার মানে বডি জলে বেশিক্ষণ ছিল না। স্যার, এই ড্রেসটা কিন্তু ভীষণ দামি, সিল্ক স্যাটিনের। মনে হচ্ছে কোনো পার্টিতে গিয়েছিল। পুরোই একটা ব্যাপার নোটিস করেছো? এই যে ও ভেতরে যে ড্রেসটা পরে আছে ওটা ওয়ান পিস, আর ওপরে ব্র্যান্ডেড যে জ্যাকেটটা পরেছে হুডি দেওয়া, এটা কোথাও ম্যাচ করছে না। আচ্ছা, ও জ্যাকেট কেন পরবে ওয়ান পিসের ওপরে? স্যার, হতে পারে হয়তো ও কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছিল, আর ও ড্রেসটা রিভিলিং ছিল, তাই নিজেকে ঢাকার জন্য পরেছিল। কিন্তু ও লুকোতে কি চাইছিল? নিজের ড্রেসকে, না নিজের পরিচয়, না নিজের চেহারা? স্যার, হ্যাঁ স্যার, ও এখানকার পরিষ্কারের কন্ট্রাক্ট নিয়েছে। ওই পুলিশকে ফোন করেছিল। তো আপনি এখানে রোজ আসেন? হ্যাঁ স্যার, মীরা রোড থেকে বান্দ্রা আমাদেরই এলাকা। রোজ সকাল 6টা থেকে 9টা আমাদেরই ডিউটি এখানে। তার মানে এই লাশটা ভেসে এসেছিল তোমার কালকের শিফটের পরেই, নাহলে তুমি তো দেখতে পেতে। হ্যাঁ স্যার, আর কাল সকালে তো জলও কম ছিল। আমি আজ সকালে যখন এখানে আসলাম তখন পাথরে কিছু আটকে ছিল মনে হলো। আমি ভাবলাম কোনো থলে টলে হবে হয়তো। কাছে গিয়ে যখন দেখলাম তখন এই সব। স্যার, স্যার এদিকে আসুন। হ্যাঁ ভূমি, স্যার, এখানে কিছু রক্তের দাগ পাওয়া গেছে, কিন্তু খুবই সামান্য। যদি এই লাশটা এখানে জলে ভেসে আসে তো এই রক্তের দাগ পাথরে কি করে এলো? আচ্ছা, এরকম নয় তো যে এই লাশ এখানে এই পাথরের আশেপাশে কাটা হয়েছে? কিন্তু এখানে তো এত রক্ত দেখতে পাচ্ছি না। তার মানে এই লাশ জলের সাথেই ভেসে এসেছে এখানে। আচ্ছা, আর কিছু পেয়েছো? মোবাইল ফোন, ব্যাগ কিংবা কোনো আইডি? না স্যার, ওয়ার্কার্সদের জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তারাও কিছু পায়নি। বস, এই চুলটা দেখো। এই চুলটা সিনথেটিক, যেমন উইগে ব্যবহার হয় সেরকম। আর এইটা আমি ভিকটিমের জ্যাকেট থেকে পেয়েছি। ও, তাহলে হতে পারে ভিকটিম কোনো উইক পরেছিল বা কোনো উইক পরা লোকের সঙ্গে দেখা করেছিল। হতে পারে। আরো একটা কথা বস, এই দেখো, এই নখটাও আসল নয়, নকল। ভালো করে দেখো, খুব অদ্ভুত ভাবে মুড়ে আছে, দেখতে পাচ্ছ? আর ওর নখ আর ওর আঙুলের চামড়ার মাঝখান থেকে আমি এইটা পেয়েছি। এতে পিচ আর সিমেন্ট মিশে আছে। কি বলছো, পিচ? বস, আমার মনে হয় ভিকটিম খুব জোরে এই পিচটাকে ধরেছিল, চেপে ধরেছিল। কিন্তু
এই লাশটাকে তো আমরা জলাশয়ের আশেপাশে পেয়েছি, সেখানে পিচ জাতীয় কিছু ছিল না। তার মানে স্যার খুন কোনো রাস্তায় হয়েছে, তারপর ও লাশটাকে ওরা জলে ফেলে দিয়েছে। সালুকে স্যার, ডেড বডির পাশে যে রক্তের দাগ পাওয়া গেছিল তার ব্যাপারে আপনি কি বলবেন? ওর একটা ঘটনা আছে, আমি বলছি। ব্যাপারটা হচ্ছে ব্লাড ক্লটিং শুরু হয়েছিল। ইনফ্যাক্ট মেডিকেল টার্মে একে লিভার মর্টিস বলে। এতে কি হয়, ব্লাড ক্লট হতে শুরু করে, আর মানুষের যদি কেটেও যায় তবে রক্ত বেরোয় বটে কিন্তু পড়ে না। আর ওই লিভার মর্টিসের জন্যই রক্তের ছাপ পাওয়া গেছে। তাহলে কজ অফ ডেথটা কি? জলে ডোবা নাকি গলা কেটে খুন? জলে ডুবে তো এর মৃত্যু হয়নি, কারণ এর ফুসফুসের মধ্যে আমি একটুও জল পাইনি। আর এর মৃত্যু রাত 1টা থেকে 5টার মধ্যে হয়েছে। কজ অফ ডেথটা কি সেটা এখনো জানতে বাকি আছে। আরো একটা কথা, এক্সকিউজ মি বস, এই দেখো এর হাতে ইউ এর স্ট্যাম্প, আর এই স্ট্যাম্পটা 24 ঘন্টার বেশি পুরনো নয়। এরকম ইউ স্ট্যাম্প তো নর্মালি নাইট ক্লাবের লোকেরা দেয় এন্ট্রির সময়। রবি, একটা কাজ করো, খোঁজ নাও এই ইউ স্ট্যাম্পটা যে আছে সেটা কোন নাইট ক্লাবে। স্যার, স্যার এই স্ট্যাম্পটা তো কোনো ক্লাব ইউনিভার্সের। ক্লাব ইউনিভার্স? ক্লাব ইউনিভার্স তার মানে হলো এই মেয়েটি খুন হওয়ার রাতে ওই নাইট ক্লাবেই ছিল। এখনই এই কেসের প্রথম সূত্র এই ক্লাব ইউনিভার্স থেকে নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, আমি ক্লাব ইউনিভার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক করেছি। সোরিয়াল হেয়ার কেয়ার নামের একটা ব্র্যান্ডের লঞ্চ ছিল কাল রাতে। বিউটি ইন্ডাস্ট্রির অনেকেই ওখানে হাজির ছিল। লঞ্চের পর ওদের পার্টি প্রায় রাত 1টা অবধি চলেছিল। ও, তার মানে ওই পার্টিতে যত লোক এসেছিল, যত গেস্ট এসেছিল, তাদের লিস্ট পাওয়া যেতে পারে। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, আমি অমিত, ইউনিভার্স ক্লাবের কো ওনার, আর ও সমিতা, হাই। সোরিয়ালের ব্র্যান্ড ম্যানেজার, যে এই গোটা ইভেন্টটা সামলেছিল। স্যার, আমরা কোনো ঝামেলায় জড়িয়ে যাইনি তো? এখনো নয়। আপনাকে যে ডিটেলটা রেডি রাখতে বলেছিলাম সেটা রেডি আছে? হ্যাঁ ম্যাম, ব্র্যান্ড লঞ্চ কাল শুরু হয়েছিল রাত 8টায় বল রুমে। 350 লোক অ্যাটেন্ড করেছিল, যার মধ্যে 200 জন মহিলা ছিলেন। এখানে সবার রেজিস্ট্রেশন ডিটেলস আছে। 10টার পর আমরা অন্য একটা হলে পার্টি থ্রো করেছিলাম। যারা অ্যাটেন্ড করেছিল সবার হাতেই স্ট্যাম্প মারা হয়েছিল। মোটামুটি 100 জন ছিল পার্টিতে। আর এই পার্টিতে মহিলা কতজন ছিল? ম্যাম 50 তো হবেই। এক্স্যাক্ট নাম্বার নেই, কারণ পার্টিতে যারা এসেছিল তাদের আলাদা করে কোনো রেজিস্ট্রেশন হয়নি। আচ্ছা, ওই পার্টিতে কোনো ঘটনা, মানে কারোর সাথে কারোর কোনো ঝগড়া টগড়া হয়েছিল জানেন? ঘটনা বলতে ওই কিছুজন বেশি ড্রিঙ্ক করেছিল, আর কয়েকজন লোক ছিল যারা নিজের ড্রিঙ্ক অন্যদের গায়ে ঢেলে দিয়েছিল। কিন্তু এগুলো তো পার্টিতে নর্মাল স্যার। আর ভেন্যুতে ওই সিসিটিভি ক্যামেরা কতগুলো লাগানো ছিল? স্যার 22টা, 12টা বলরুমে আর 10টা পার্টি হলে। ওই হলেতে যতগুলো ক্যামেরা লাগানো ছিল তার ফুটেজ চাই আমাদের। শিওর স্যার। দেখা তো যাক যে সবকিছু নর্মাল ছিল কিনা। স্যার 200 মহিলার রেজিস্ট্রেশন ডিটেলস রয়েছে আর 30 ঘন্টার পার্টি ফুটেজ। পুরবি অন্ধকার যতই গভীর হোক না কেন, আমরা যে কোনো উপায়ে ভিকটিমের পরিচয় বার করবই। ক্লাব ইউনিভার্সের কথা অনুযায়ী 200 মেয়ের মধ্যে আনুমানিক 50 জন পার্টি অ্যাটেন্ড করেছিল। আর আমাদের কাছে ভিকটিমের এই রঙের ড্রেস তো আছেই। এবার আমাদের এটা খুঁজে বের করতে হবে যে এই রঙের ড্রেস কয়জন মেয়ে পরেছিল। মেয়েটার লাশ দেখে মনে হচ্ছে ওর হাইট 5.5 ফুট ছিল আর ওয়েট 60 থেকে 65 কিলো হবে। তাহলে এবার খুঁজে দেখো ওই সব মেয়ের প্রোফাইলে ওই লাশের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করছে কি না। স্যার,
এরকম পোশাক পরা 12টা মেয়ের প্রোফাইল পিকচার ম্যাচ করছে। আর স্যার, এদের মধ্যে থেকে 8 জন মেয়ে পরের দিন ক্লাব ইউনিভার্সকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্যাগ করেছিল। তার মানে ওরা তো সেফ। চলো তো। স্যার, বাকি সমস্ত মেয়েদের ভেরিফাই করে নিয়েছি, শুধু এদের দুজন ছাড়া। এরা দুজনেও সেম ড্রেস পরেছিল, আর এদের দুজনেরই ফোন অফ, বিনিতা আর আলিশা। বিনিতা আর আলিশা, একটা কাজ করো, ক্লাব ইউনিভার্সের পার্টিতে এদের দুজনের ফুটেজ চেক করো, পুরো ফুটেজটা ভালো করে চেক করো। দেখো এরা দুজন কখন এসেছে, কখন গিয়েছে, কার কার সঙ্গে দেখা করেছে, সব কিছু। আমাদের ভিকটিম নিশ্চয়ই এই দুটো মেয়ের মধ্যে একজন হবে, বিনিতা আর আলিশা। কাকে চাই? বিনিতা? হ্যাঁ, আপনারা কারা? সিআইডি। আপনারা সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ ম্যাডাম, এই ওর মুখটা এরকমই, নিয়ে যান একে। তুই জানা, ভেতরে যা, তোকে মজা দেখাচ্ছি আমি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? তুমি কালকে রাতে ক্লাব ইউনিভার্সে ছিলে না? কটায় বেরোলে? এই হবে 1টা-1:30টার সময়। আর তোমার ফোন বন্ধ ছিল কেন? ওই পার্টি অনেক রাত পর্যন্ত চলেছে তো, তাই আমার ঠিক খেয়াল নেই কখন ফোনটা অফ হয়ে গেছে, তাই মনে নেই কিছু আমার। কি ব্যাপার বলুন? রুটিন চেক। থ্যাংক ইউ। মানববাবু, ইনি আপনার স্ত্রী? হ্যাঁ স্যার, এ আলিশা। লাস্ট নাইটের ইভেন্টেরই ভিডিও মনে হচ্ছে। শেষবার কখন কথা হয়েছিল আপনার আলিশার সঙ্গে? কাল যখনও সোরিয়াল ইভেন্টের জন্য তৈরি হয়ে বেরোচ্ছিল তখনই। অ্যাকচুয়ালি স্যার, আমাদের স্যালনও ইনভিটেশন পেয়েছিল, আর আমাদের জন্য এটা বেশ বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আমি বেশ ব্যস্ত ছিলাম, সেই জন্য একাই গেল। তাহলে ইভেন্টের পর অনেক রাত পর্যন্ত যখন উনি বাড়ি ফেরেননি, তখন আপনি ফোন করেছিলেন তো ওনাকে? না স্যার, অ্যাকচুয়ালি কি বলুন তো, পার্টিটা তো বেশ রাত অবধি হওয়ার কথা, এবং ওর একজন বন্ধু এসেছিল বাইরে থেকে, যার কাল রাত্রে মুম্বাইতে থাকার কথা। আমার মনে হলো রাত্রে দুজন একসাথেই আছে, আর যথারীতি সকালে ঘুমোচ্ছে, সে কারণে আমি আর ফোন করিনি। হ্যাঁ, কি নাম বললে? ওর নামটা আর পুরো ডিটেল চাই। অ্যাকচুয়ালি খুব একটা বেশি জানি না আমি। ওর স্কুলের বন্ধু ও, আর ব্যান্ডরাতে কোনো হোটেলেই থাকার কথা। ব্যাস, আমি এইটুকুই জানি। কিন্তু স্যার, ব্যাপারটা কি? আপনারা এইভাবে জিজ্ঞেস করছেন কেন? আপনি একটু এটা দেখুন, এই যে লোকটা যার সঙ্গে আলিশার ঝগড়া হচ্ছে, আপনি এই লোকটাকে চেনেন? স্যার, এ তো গৌতম, কিন্তু এই বিউটি ইভেন্টে কি করছে? অ্যাকচুয়ালি স্যার, এ একজন ফাইন্যান্সার, আর আমাদের স্যালনটা খোলার জন্য আমাদেরকে ফান্ডিং করেছিল। কিন্তু স্যার, আপনারা আমায় একটু খুলে বলুন, আপনারা এভাবে জিজ্ঞেস করছেন, আসলে হয়েছেটা কি? মানববাবু, ভেরি সরি টু সে, কিন্তু আমরা একজন মহিলার লাশ পেয়েছি, যার মাথাটা ধড় থেকে আলাদা, আর আমাদের সন্দেহ যে হতে পারে ওই বডিটা আলিশারি। হোয়াট? কিন্তু স্যার, যদি লাশের মাথাটাই না থাকে, তবে আপনারা কি করে বুঝলেন যে ওটা আলিশারি লাশ? সেটাই কনফার্ম করার জন্য আমাদের আলিশার টুথব্রাশ কিংবা হেয়ার ব্রাশ, এইরকম পার্সোনাল জিনিসের প্রয়োজন হতে পারে ডিএনএ ম্যাচ করাতে। হ্যাঁ বস, আমি এই টুথব্রাশ থেকে যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, সেটা ভিকটিমের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করেছে। তার মানে এই ডেড বডিটা আলিশারি বডি। এই আলিশা আর মানবের স্যালনের জন্য ফান্ডিং আপনি করেছিলেন? আগে হ্যাঁ,
30 লাখ টাকা। ওই 6 মাস আগে কিছু আমাদের ওই পুনা আর আহমেদাবাদে একটা ফ্র্যাঞ্চাইজি খুলতে চেয়েছিল। এখন দেখুন 1 বছর হয়ে গেল, না টাকা পয়সা ফেরত দিল, না ফ্র্যাঞ্চাইজি খুললো। তাহলে রাগ তো খুব হয়েছে আপনার। রাগ তো খুবই হয়েছিল, তবে নিজের ওপর। অনেস্টলি স্যার, আমি ভেবেছিলাম যে ইয়াং কাপল, অ্যাম্বিশাস, আমার সাপোর্ট করা উচিত, কিন্তু দেখলাম দুজনেই ফ্রড। আর যখন আমার অফিস থেকে ওদের বারবার ফলো আপ করলো, তখন পরশুই আমাকে আলিশা ফোন করেছিল, বললো আমার সঙ্গে একা দেখা করতে চায়। কোথায়? ক্লাব ইউনিভার্সে? আগে হ্যাঁ স্যার। বলতে কি চাইছিল? স্যার, ও চাইছিল যে আমি ওর নিজের ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ডে ইনভেস্ট করি। নিজের? তার মানে মানবকে ছাড়া? আগে হ্যাঁ স্যার, কিন্তু আমার মনে হচ্ছিল যে ওদের বোধহয় ডিভোর্স হতে চলেছে। অদ্ভুত একটা ফ্রাস্ট্রেটেড লাগছিল ওকে। বলছিল যে আমি মানবের দয়ায় বেঁচে নিই, যদি আমি না থাকতাম তাহলে মানব এই বিজনেস কবে লাঠে তুলে দিত। কিন্তু আপনারা এসব কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আপনি ওই ক্লাব ইউনিভার্স থেকে একা বেরিয়েছিলেন নাকি ওর সঙ্গেই? না স্যার, যখন আমি ফান্ডিং করতে রাজি হলাম না, তখন ও সেখান থেকে রেগে বেরিয়ে যায়। তারপর 15 মিনিট পর যখন বেরোলাম, তখন ও ট্যাক্সির জন্য ওয়েট করছিল। আমি বললাম যে আমি ওকে বাড়ি ছেড়ে দিতে পারি, কিন্তু রাজি হলো না। কত টাইম হয়েছিল তখন? আর আচ্ছা, ট্যাক্সির জন্য যখন ওয়েট করছিল তখন ওই জ্যাকেট মানে হুডিটা পরেছিল? হুডি? না স্যার, হুডি তো ও পরেনি, কিন্তু হ্যাঁ ওর ব্যাগটা পড়ে গিয়েছিল, আর ব্যাগের থেকে একটা জ্যাকেট বেরিয়ে পড়েছিল। ও তাড়াতাড়ি জ্যাকেটটা ভেতরে ঢুকিয়ে নেয় আর বলতে থাকে ট্যাক্সি বা অটোতে জ্যাকেট পরে থাকাটা অনেক সেফ। আর স্যার, যদি টাইমের কথা বলেন তাহলে প্রায় 12:30 নাগাদ আমি বেরিয়ে পড়ি। কিন্তু স্যার, আপনি এসব কথা আমাকে জিজ্ঞেস করছেন কেন? আবার ওই হাজব্যান্ড ওয়াইফ কিছু ফ্রড করেছে নাকি? একটা মার্ডার কেস হয়েছে। হোয়াট? কালকে মীরা রোডে একটা খালের পাশে আমরা আলিশার বডি পেয়েছি। ও মাই গড! আর আশ্চর্যের বিষয় হলো এটাই যে ওর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। হোয়াট? আসলে আলিশার সঙ্গে শেষবার আপনিই দেখা করেছিলেন, তাই যতক্ষণ না এই কেসটা সলভ হচ্ছে আপনি শহরের বাইরে যাবেন না। ওকে স্যার। পঙ্কজ, এই মানবের ব্যাপারে পুরো ডিটেলস বার করো। ও নিজের স্ত্রীর বান্ধবীর নাম পর্যন্ত জানে না, আর ও ডিভোর্সের ব্যাপারেও আমাদের কিছু জানায়নি। অনেক কিছু লুকোচ্ছেও আমাদের কাছে। আর এই যে অ্যাপ ক্যাবগুলো আছে না, ওদের কাছ থেকে জানো যে ওই রাতে ইউনিভার্সাল ক্লাবের পার্টির পরে আলিশাকে কে পিক আপ করেছিল? স্যার, ভূমি, আলিশার কল ডিটেলস বার করো। হ্যাঁ, আর ওর বাড়ি থেকে ওর ল্যাপটপটা নিয়ে এসো। স্যার, আমি আলিশার ফোন রেকর্ডস চেক করেছিলাম। আলিশার হাজবেন্ড মানবের কোনো শ্রুতি নামের মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে, যার জন্য তাদের ম্যারেজ লাইফেও অনেক প্রবলেমস চলছে। আচ্ছা, আর যেই ফ্রেন্ডের সাথে আলিশার পার্টির পর দেখা করতে যাওয়ার ছিল, এমন মনে হচ্ছে যে ওরকম ফ্রেন্ড এক্সিস্টই করে না। কারণ যদি দেখা করার হতো তাহলে তো অবশ্যই ফোন কল বা মেসেজ এক্সচেঞ্জ হতো, সেরকম কিছুই পাওয়া যায়নি। মানে স্যার, এই যে এই আলিশা মানবকে মিথ্যে কথা বলছিল, আর নয় তো মানব আমাদের কাছে কিছু লুকোচ্ছে। স্যার, আলিশার ফোনের লোকেশনের ডিটেলস পেয়ে গেছি, আর ফোন টাওয়ার অনুযায়ী আলিশা ব্যান্ড্রা ক্লাব ইউনিভার্স থেকে বেরোলো আর নর্থের দিকে গেল। তার মানে দাহিসার মীরা রোড ক্রস করে ওয়াহিন্দারের দিকে, প্রায় 30 কিলোমিটার। তারপরে ওর ফোন 1 কিলোমিটার পিছন থেকে ট্রেস করা গেছে, তারপর সিগন্যাল বন্ধ হয়ে গেছে। মনে হয় খুনি ওর সিম কার্ড এখানেই ভেঙে ফেলেছে। বাহিন্দারের সিম কার্ড ভাঙা হয় আর আলিশার ডেড বডি পাওয়া যায় মীরা রোডে। তার মানে ওই খালটা বাহিন্দার হয়ে মীরা রোড থেকেই এগিয়ে গেছে। আচ্ছা, এমনটা নয় তো যে যেখানে সিম কার্ড ভাঙা হয়েছিল এই বাহিন্দারে, সেখানেই হয়তো আলিশাকে মেরে খালে ফেলে দেয় আর তারপর সেটা জলে ভেসে মীরা রোডে চলে আসে? হতে পারে, কিন্তু ওই জলাশয়ের যে ফোর্স বা কারেন্ট আছে ওটার কি হবে? ডক্টর সালুখে বলেছিলেন যে আলিশার মৃত্যু 1টা থেকে 5টার মধ্যে হয়েছে, আর ওই দিন 4টের সময় হাই টাইড ছিল স্যার। যদি 5টার সময় মারে তাহলে হতে পারে সেই সময় জলের স্রোতটা কম ছিল, তাহলে হতে পারে ওই সময় ওকে মীরা রোডে মেরেছে, তারপর জলে ফেলে দিয়েছে, যেটা ভেসে কিছু দূর যাবার পর পাড়ে আটকে গেছে। কিন্তু যতক্ষণ না আমরা এটা জানতে পারছি যে আলিশাকে কটার সময় মেরে ফেলা হয়েছিল, ততক্ষণ আমরা এটা বুঝতে পারবো না যে আলিশা কোথায় মারা গেছে, কোথায় খুন হয়েছে, মীরা রোড না অন্য জায়গায়। বুঝে উঠতে পারছি না যে এই সালুকে কোথায় গেল। ওর তো রিপোর্ট নিয়ে আসার কথা ছিল আলিশার মৃত্যুর। সালুকে, হ্যাঁ
আরে তুমি কোথায়? এই তো এখানে। আরে এখানে এখানে বললে হবে ফোনে? তুমি কি ফোনে আসছো? আরে এই তো এই তো এটা আসার সময় হলো। আমি জানতাম তুমি আমার মনে করছো, সেই জন্য আমি নিজেই চলে এসেছি বস। টক্সিকোলজি আর পোস্টমর্টেমের রিপোর্ট এনেছি। দেখাও। এই দেখো বস, আর এই রিপোর্ট অনুযায়ী আলিশার মৃত্যু হয়েছে অক্সিজেন হঠাৎ বন্ধ হওয়ার কারণে। আর এরকম তখনই হয় যখন কেউ মুখ বন্ধ করে দেয় বা গলা টিপে ধরে। আর এর মৃত্যু হয়েছে রাত 3টের সময়। কটার সময়? 3টের সময়। 3টের সময়? তার মানে ইউনিভার্স ক্লাব থেকে বেরোনোর প্রায় 2.5 ঘন্টা বাদে। আরো একটা কথা বস, এমন একটা কথা জানতে পেরেছি যেটা শুনলে চমকে যাবে। আলিশার গলা ওর মৃত্যুর ঠিক 3 ঘন্টা বাদে কাটা হয়েছে, তার মানে 6টার সময়। আলিশার মৃত্যু হয় 3টের সময়, আর আলিশার সিম কার্ডের লাস্ট অ্যাক্টিভ লোকেশন ছিল বাহিন্দায়। হাইটাইড ভর্তি ভোর 4টের সময়। অভিজিৎ, তুমি যা ভেবেছিলে একদম ঠিক। আলিশাকে ওই জায়গাতেই মারা হয়। কিন্তু স্যার অপরাধী খুন করার 3 ঘন্টা পরে অন্য কোনো লোকেশনে নিয়ে গিয়ে ওর গলা কেন কাটবে? তাহলে এর মধ্যে দুজন যুক্ত নয় তো? আর যদি তাই হয় স্যার, তাহলেও এই 3 ঘন্টার গ্যাপ কেন গলা কাটার মধ্যে? স্যার স্যার কুইক ক্যাব থেকে আলিশা একটা রাইড বুক করেছিল ওর গন্তব্যে পৌঁছানোর জন্য। ওখানে অনেকগুলো ছোট ছোট কারখানা আছে স্যার। ওখানে একটা উইগ মেকিং কারখানাও আছে স্যার। ডক্টর সালুংকে যে চুলের কথা বলছিলেন ডেড বডি থেকে যেটা পাওয়া গেছিল, হয়তো এই দুটোর মধ্যে কানেকশন থাকতে পারে স্যার। কিন্তু পঙ্কজ, আলিশা তো সেলুনেও কাজ করতো, তাই না? হতে পারে ওই সিনথেটিক চুল ওখান থেকে লেগে যায়। কিন্তু চুল তো আমরা জ্যাকেট থেকেই পেয়েছিলাম, তাই না? কিন্তু ওই জ্যাকেটটা তো পার্টিতে পরেনি, আর না ও স্যালনে পরে কাজ করেছে। মানে পার্টি থেকে বেরোনোর পরে যা কিছু হয়েছে তার সঙ্গে চুলের সম্পর্ক রয়েছে। পঙ্কজ, হ্যাঁ স্যার। আলিশা যে ক্যাবে ট্রাভেল করেছিল সেই ড্রাইভারের সঙ্গে তুমি কথা বলেছো তো? হ্যাঁ স্যার। ও কি বলেছিল তোমাকে? স্যার ও তো বলছিল যে ও খুব রেগে ছিল, আর ও ক্যাব থেকে নাবা মাত্রই ওর হুডি বের করলো আর শেডস বের করে পরে তারপর সেখান থেকে চলে গেল। আচ্ছা, একটা কাজ করো, সিবাস ইন্ডাস্ট্রিয়ালিস্টে গিয়ে ওখানে যে উইক ফ্যাক্টরি আছে খোঁজ নাও। আলিশা ওই উইক ফ্যাক্টরিতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল? এক্সকিউজ মি। ইয়েস স্যার। একটু ছবিটা দেখুন, একে চেনেন? না স্যার। আচ্ছা, একে কোথাও দেখেছো? না। এক্সকিউজ মি ম্যাম, একটু এই ছবিটা দেখুন। এ এখানে এসেছিল প্রায় রাত 1-1:30টার সময় এখানে এসেছিল। না স্যার, কারখানা তো আমরা রাতের বেলা বন্ধ করে দিই, আর পরিষ্কার করা হয় কখনো কখনো রাত্রে। হ্যাঁ। এই সিসিটিভি এটা কি চলে? না স্যার। লোক দেখানোর জন্য রেখেছেন নাকি এটা? আচ্ছা, আপনি বললেন যে এখানে রাত্রে পরিষ্কার করা হয়। হ্যাঁ। কে করে এই পরিষ্কার? স্যার উনি। উনি? হ্যাঁ। নমস্কার স্যার। একটু এই ছবিটা দেখুন, একে চেনেন আপনি? খুব মিষ্টি বাচ্চা তো, কিন্তু ফটোতে খুব একটা ভালো লাগছে না। আর এর তো দেখুন 2টো কানের দুল থাকার কথা, তবে একটা কোথায় গেল? কান দেবেন না স্যার, উনি একটু। ও, এই এই কানের দুল একটাই ছিল? হ্যাঁ, একটাই ছিল। আচ্ছা, শেষবার কখন দেখেছিলেন ওকে? আজ সকালে। এই বাচ্চাটার স্কুটারে বেড়ানোর খুব শখ ছিল, সেই জন্য ওকে বেড়ানোর জন্য নিয়ে এসেছিলাম। তারপর একসঙ্গে বেরিয়ে বাড়ি ফিরিয়ে দেবো আবার। এখনো কোথায় আছে কাকা? আচ্ছা, এই স্কুটারটা আপনার? হ্যাঁ, আমার স্কুটার। হ্যাঁ।
মেয়েটা খুব ভালোবাসতো। আচ্ছা আর ওকে ওকে আনন্দ দেওয়ার জন্য নিয়েছিলাম এটা। হ্যাঁ, আমার মিষ্টি পাখি, দুষ্টু পাখি, দুষ্টু মিষ্টি উড়ন্ত পাখি। আমার খুব প্রিয় ওই দুষ্টু পাখিটা। লোকজন বলছে ওখানে কি পাওয়া যাবে না? দেখাবো? দেখান। কাকা এই বক্সে কি আছে? হ্যাঁ, আমার মিষ্টি পাখি, দুষ্টু পাখি, আমার দুষ্টু মিষ্টি উড়ন্ত পাখি, কি মিষ্টি বাচ্চা আমার। দুষ্টু পাখি, আমার অত্যন্ত প্রিয় পাখি, ডানা মেলে উড়ে চলে আমার মিষ্টি পাখি। সবাই বলছিল যে মোটেই পাওয়া যাবে না, কিন্তু এসেছে না, দাদুর কাছে এসেছো না মিষ্টি পাখি। এটা আপনি কোথায় পেয়েছেন কাকা? ওই যে ওই দূরের ওই জায়গায় শুয়েছিল, আমি কাছে গিয়ে তুলি, কিন্তু ওর কাপড় চোপড় খুব নোংরা হয়ে গিয়েছিল। প্রথমে ভাবলাম ওকে বাড়িতে নিয়ে গিয়ে খুব ভালো করে একেবারে পরিষ্কার করে দিই, কিন্তু অনেক চেষ্টা করলাম ওকে তোলার, কিন্তু ও আমাকে চিনতেই যেন পারছিল না। বড় হয়ে গিয়েছিল তো, তারপর আমি ওকে ছোট করে দিয়েছিলাম। হ্যাঁ, খুব ভালো করে যত্ন করে রাখবো ওকে আমি। কাকা এটাকে নিচে রেখে দিন। না না না, আমি নিচে রাখবো না। আমরা এর দেখাশোনা করব এখন থেকে। তোমরা দেখাশোনা করবে ওর? হ্যাঁ। আমার খুব মিষ্টি সোনা, ওকে কিন্তু যত্ন করো তোমরা। স্যার ওই বুড়ো কাকা পান্নালাল ওই উইগ বানানোর ফ্যাক্টরিতে পরিষ্কার করার কাজ করে। তাহলে হতে পারে ওই সিনথেটিক চুল ওর কাপড়ে লেগে গেছে, আর ওই সময় যখন ও আলিশার গলা কাটছিল তখন ওর কাপড় থেকে আলিশার জ্যাকেটে লেগে গেছে। ভূমি ওনার বাড়ি থেকে একটা ওই একটা অস্ত্র পেয়েছে যেটা দিয়ে ও আলিশার গলা কেটেছিল। মীরা রোডে একটা বস্তিতে থাকে যেটা ওই জলাশয়ের পাশেই। স্যার, কিন্তু যদি ওনার স্মৃতিশক্তি এতটাই খারাপ হয়ে থাকে তাহলে বাড়ি থেকে অফিসে যাওয়ার রাস্তাটা কি করে মনে আছে ওনার? পঙ্কজ, কিছু জিনিস কোর মেমারিতেই থেকে যায়। 40 বছর ধরে একই রাস্তা দিয়ে যাতায়াত করেছেন, সেই জন্য এটা ওনার অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। ওনার নাতনি মাত্র 4 বছর বয়সে মারা গিয়েছিল, তখন উনি খুব বড় মানসিক আঘাত পেয়েছিলেন। ওনার সাইকিয়াট্রিস্ট বললেন যে এখন ডিমেনশিয়ার জন্য ওনার স্মৃতি আর ট্রমা একসঙ্গে মিলে আবছা হয়ে গেছে। উনি কি করেন না এক্স্যাক্টলি উনি জানেনই না। আর কাউকে গলা টিপে মারতে গেলে শক্তির প্রয়োজন। বুড়ো পান্নালাল এটা করতেই পারে না। একটা কথা পরিষ্কার যে এই খুন পান্নালাল করেনি। খুনি সেই যে আলিশার বডি ওই জলাশয়ে ফেলেছিল। পান্নালাল ওই বডিটা পায় জলাশয়ের কাছে, শ্রীবাস ইন্ডাস্ট্রিয়ালিস্টে নয়। মানছি যে ওর ক্যাব ড্রাইভার আমাদের বলেছে যে আলিশাকে ওই শ্রীবাস ইন্ডাস্ট্রিয়ালিস্টেই ছেড়ে দিয়ে এসেছিল। যদি আলিশা শ্রীবাস ইন্ডাস্ট্রিয়ালিস্টে গিয়ে থাকে তাহলে কেউ না কেউ তো তখন দেখেছে, কিন্তু কেউ ওকে দেখতে পায়নি। এটা কিভাবে সম্ভব? পুরবী, পঙ্কজ, শ্রীবাস ইন্ডাস্ট্রিয়ালিস্টে গিয়ে খোঁজ নাও, সিকিউরিটিদের কাছে জিজ্ঞাসাবাদ করো যে ওরা কোনো হুডি জ্যাকেট পরা অবস্থায় মহিলাকে ঢুকতে দেখেছিল। যদি আলিশা ওই উইক ফ্যাক্টরিতে না গিয়ে থাকে তাহলে অন্য কোনো কাজে নিশ্চয়ই গিয়েছিল। কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল নাকি অন্য কোনো স্বার্থে? বস, এইটা হচ্ছে একটা হিউম্যান ফ্লেশের টুকরো।
যেটা আমি মুখের ভেতর দাঁতের ফাঁকে পেয়েছি। আমার মনে হচ্ছে ও ওর অ্যাটাকারকে খুব জোরে কামড়েছে। আর একটা কথা, এই দেখো বস, এই চিহ্নটা এখানে, এই খুব ছোট ছোট চিহ্ন, হীরের মতো, মাঝখানে ক্র্যাক, আর এই ছোট ছোট দাগগুলো ঠিক যেন আংটির চিহ্ন। আমার তো মনে হচ্ছে একে খুব কাছ থেকে হয় থাপ্পড় মেরেছে, নয় ঘুষি মেরেছে। বা হয়তো উল্টো হাত দিয়ে ওকে থাপ্পড় মেরেছে, তাই আংটির ছাপ ওর গালে পড়েছে। তাহলে এটা কোল্ড ব্লাডেড কিলারের কেস নয়, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস। স্যার, আলিশার স্বামী মানব, ওর হাতেও এইরকম আংটি ছিল স্যার। মানব? স্যার, শ্রীবাস এস্টেটের সিকিউরিটি গার্ড বলল যে আলিশা হুডি পরে সেদিন সানার সঙ্গে দেখা করতে এসেছিল, আর ও সবসময় নাইট শিফট করত, কিন্তু সেদিন ওর ছুটি ছিল। আর আলিশা যখনই এই কথাটা জানতে পারলো, ও ঘাবড়ে গেল। যখন ঘাবড়ে গিয়ে ওখান থেকে বেরোলো, অটো পেল না ও, তখন ওখানকার সিকিউরিটি গার্ড ওকে অটো খুঁজে দিল। এই আলিশা সানাকে ফোন কেন করেনি? হতে পারে এই সানা ফোনটা তোলেনি, কিংবা আলিশা নিজেই ওখানে পৌঁছে গেছে। স্যার, ও হয়তো এখানেই ওর বাড়ির এসআরএ কমপ্লেক্সে থাকে, আর এটা শ্রীবাস থেকে 15 মিনিটের দূরত্ব। স্যার, ও আসতো কখনো কখনো, কিন্তু প্রতিবারই ও নিজের মুখটা কখনো হুডিতে বা কখনো ওড়না দিয়ে ঢেকে রাখতো। ও বলতো যদি কেউ চিনে ফেলে তাহলে ওর পুরনো জীবনের সত্যিটা সবার সামনে চলে আসবে। পুরনো জীবন মানে? ও কি তোমার সঙ্গে কাজ করতো? হ্যাঁ ম্যাম, আমরা একসঙ্গে মিলেই তেল আর শ্যাম্পুর প্যাকেজিং এর কাজ করতাম। তারপর ডেলিভারি করতে শুরু করলো। মেয়েটা শান্ত, দেখতে সুন্দর, গ্র্যাজুয়েটও ছিল, কিন্তু স্যারও 1 নম্বরের শেয়ানা ছিল। একদিনও স্যালনের মানব স্যারের সঙ্গে দেখা করলো, আর তারপর কি জাদু করলো কে জানে। কিছুদিন পরেই সে আমায় বললো যে ও নাকি বিয়ে করছে। ওর তো গোটা লাইফটাই বদলে গেল। ও পরশু রাতে কেন এসেছিল দেখা করতে? তুমি ওকে বলনি যে তুমি বাড়িতেই আছো? স্যার, ও যদি ফোন করতো তাহলে বলতাম না যে আমি বাড়ি আছি। ও তো এমনিই চলে আসলো। বিয়ের পর তো ওর অ্যাটিটিউডটাই বদলে গিয়েছিল স্যার। যখন খুশি চলে আসতো, আর যত রকম অদ্ভুত অদ্ভুত কাজ নিয়ে আসতো। খুব অসভ্য ছিল, কিন্তু টাকা ঠিকঠাক দিত। একদিন এসে বলল যে মানবের নাকি শ্রুতি নামের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। ও প্রমাণ চাইছিল, আর হয়তো ডিভোর্সও দিতে চেয়েছিল। তাই ও আমার হাজবেন্ড গুড্ডুর কাছে সাহায্য চেয়েছিল। কিরকম সাহায্য? আর গুড্ডু কি করে? স্যার, ও ছোটখাটো কাজ করে, কখনো রিকভারির কাজ, বিল্ডার্সদের সঙ্গে টুকটাক কাজ করে। ও তার মানে গুন্ডাগিরি করে? কিন্তু টাকা তো পরিশ্রম করেই আনে না ম্যাডাম। আলিশা গুড্ডুকে বলেছিল যাতে ও মানবের উপর নজর রাখে, কারণ ডিভোর্সে ওর সেটা কাজে আসতো, আর সেই জন্য ও 25,000 টাকাও দিয়েছিল। এই গুড্ডু এখন কোথায়? কাজে আছে। ডাকো ওকে, ফোন করো তাড়াতাড়ি। ম্যাম, ফোনে পাচ্ছি না, আউট অফ নেটওয়ার্ক এরিয়া বলছে। গুড্ডুকে বলো যে আজ রাত হবার আগে সিআইডি বিউরোতে যেন যায়, আর যদি না যায় আমরাই রাত্রে চলে আসব ওর স্বপ্নতে। রবি, এই সানাকে দেখে ডিস্টার্ব মনে হচ্ছে। ও নার্ভাস ছিল, ওর উপর নজর রাখো। আর একটা ব্যাপার নোটিস করেছো? এই কেসের সমস্ত লিডস মানবের অ্যাফেয়ারের দিকে ইশারা করছে। চলো।
মানবা একটা কথা বলবো, ধরে নাও তোমাকে কেউ খুব খারাপ ভাবে ফাঁসিয়ে দিয়েছে, এমনকি তোমাকে চিটিংও করেছে, তাহলে তুমি কি করবে? তখন কোর্টে যাবে আর তার বিরুদ্ধে চিটিং এর অভিযোগ জানাবে, আর তুমি কোর্টে গিয়ে ওই কেসে জিতে যাবে। আর জেতার পরে তুমি কি পাবে? ওই লোকের কাছ থেকে তুমি তোমার ক্ষতিপূরণ পাবে। হয়তো সেই লোক তার প্রপার্টি বিক্রি করবে বা ব্যাংকে যা আছে সেটা উইথড্র করে তোমাকে দিয়ে দেবে। তাছাড়া শুধু এটুকুই নয়, সমাজে ওর বদনাম ছড়াবে। ওর যদি কোনো ব্যবসা থাকে সেটারও লোকসান হবে। তাহলে সেই লোক কি করবে? তখন ভিখারি তো হতে পারবে না। তখন ও কি করবে? ও তার রাস্তা থেকে তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেমন তুমি তোমার রাস্তা থেকে আলিশাকে সরিয়ে দিয়েছো, তুমি আর শ্রুতি দুজনে মিলে। স্যার, এতে আমার কোনো হাত নেই। ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার, মানবের সঙ্গে যদি আমার অ্যাফেয়ার নাও থাকতো, তাও ওদের মধ্যে ডিভোর্সটা হতোই। দেখুন, মানব আর আলিশা তো সারাক্ষণ শুধু ঝগড়াই করতে থাকতো স্যার। আর যদি বলেন মানবের কাছে প্রপার্টি আছে, টাকা আছে, তাহলে আমি এটা বলতে তো চাই না স্যার, কিন্তু আমার কাছে মানবের থেকে অনেক বেশি টাকা আছে। আমি তো স্যার মানবকেও টাকা পয়সার জন্য ভালোবাসিনি। আমি এসবের কিচ্ছু জানি না। তুমি আর আলিশা ভীষণ ঝগড়া করতে, তাই না? তোমাদের দুজনের মধ্যে এতটাই ঝগড়া ছিল যে একদিন রাগের মাথায় উল্টো হাতে ওকে থাপ্পড় মেরেছো। এত জোরে থাপ্পড় মেরেছো যে তোমার হাতে যে আংটি পরা রয়েছে তার ছাপ পড়েছে ওর গালে। হোয়াট? তুমি তুমি আলিশার গায়ে হাত তুলেছিলে? না না স্যার, এমনটা নয়। তুমি ওকে মারছিলে, ও পালাচ্ছিল, তুমি ওকে তাড়াও করেছিলে। মারামারি রাস্তাতে পৌঁছয় আর ও নিজেকে বাঁচাতে গিয়ে তোমার হাতে কামড়ে দেয়। তোমার হাতটা দেখাও। দেখাও। তারপর তুমি ওকে খুন করো। এমনটা নয় স্যার, আমি ওর গায়ে হাত তুলেছিলাম, কিন্তু ঝামেলাটা ওই শুরু করেছিল। আসলে ব্যাপারটা এটাই যে ওর মনে হতো আমি কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছি, আরও জানি না কি কি। তারপর আমাকে হুমকি দেওয়া শুরু করলো, ডিভোর্স নিয়ে, অ্যালিমনি নিয়ে। তারপর আমাকে ধাক্কা দিল, তারপর একটা চর মারলো। তারপর যখন ব্যাপারটা সীমা পার করলো তখন আমিও হাত তুললাম। তারপর স্যার, তারপরেও নিজের ঘরে গিয়ে চুপচাপ পার্টির জন্য তৈরি হতে লাগলো। কিন্তু স্যার, এই চিহ্নটা যে আমার হাতে কখন এসছে আমি জানিও না। সব মনে পড়ে যাবে। ডিএনএ টেস্ট আসার পর বড় বড় খেলোয়াড়দের মনে করিয়ে দেয় মানব। স্যার, আমার ইনফর্মার বলছিল মানব যার সঙ্গে দেখা করে ওর নাম প্রতীক। টাকার জন্য আজে বাজে কাজ করে স্যার, আর কয়েকটা মারপিট করার মতো কেসও রয়েছে ওর উপরে। মহেন্দ্রর এসআরএ কলোনিতে থাকে ও। এসআরএ কলোনিতে তো সানাও থাকে। স্যার, এই লোকটাকে আমি আগেও কোথাও দেখেছি। কোথায়? স্যার, এই তো বিনীতার বয়ফ্রেন্ড। আমি ওর বাড়িতেই দেখেছিলাম। যদি এই বিনীতার বয়ফ্রেন্ড হয় তাহলে নিশ্চয়ই ও ক্লাব ইউনিভার্সের পার্টিতেও ছিল। দ্বিতীয়বার চেক করো, ফুটেজটা বার করো। তাহলে এই প্রতীক আলিশার উপরে ড্রিঙ্ক ফেলেছিল। ভূমি, একটু রিওয়াইন্ড করো আর একটু স্লো মোশনে এটা চালাও। ইয়েস স্যার। এক মিনিট জুম করো তো। এই দেখুন স্যার, যে কেউ দেখে এটা মনে করবে যে প্রতীক আলিশার গায়ে ভুল করে ড্রিঙ্কটা ফেলেছিল, কিন্তু এই সব প্ল্যান ছিল। পিছন থেকে ভিডিও বানাচ্ছে। এবার যে ভিডিও বানিয়েছিল সেই সমস্ত রহস্য ভেদ করবে। হ্যাঁ পুরবি, ও গ্রেট। ঠিক আছে স্যার, এই ভিডিও বানানো শিল্পীকে পাওয়া গেছে। এবার টের পাবে। বাহ বাহ বাহ, ষড়যন্ত্রর সমস্ত খেলোয়াড়রাই একই ছাদের তলায়। এবার ঝুলি থেকে বেড়াল বেরোবে। এবার আমি গল্প শোনাবো এই ষড়যন্ত্রের। আলিশা গুড্ডুকে টাকা দিয়েছিল
মানবের অ্যাফেয়ারের সম্বন্ধে খোঁজ নেওয়ার জন্য। 25,000। আমার হাজবেন্ড মানবের উপর তোমায় নজর রাখতে হবে। ও কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কার সঙ্গে কথা বলে, প্রতিটি জিনিসের খবর চাই আমার, উইথ প্রুফ। মানব তো ওর থেকেও বেশি শেয়ানা। ও গুড্ডুকে ডবল টাকা দিয়েছিল আলিশার অ্যাফেয়ারের ব্যাপারে জানবার জন্য, কারণ ও আলিশাকে অ্যালিমনি দিতে চায়নি, তাই না মানব? কিন্তু এদিকে আলিশার তো কোনো অ্যাফেয়ার ছিলই না, তখন এই ষড়যন্ত্রে এন্ট্রি নেয় প্রতীক বাবু। প্রতীক প্রতীক যে গুড্ডুর বন্ধু ছিল। মানব প্রতীককে ইভেন্টে যাওয়ার জন্য ইনভাইটেশন পাইয়ে দেয়। প্রতীক ওখানে পৌঁছয় আর সুযোগ বুঝে আলিশাকে ধাক্কা দেয়, আর গুড্ডু ফটো তুলে নেয়। কিন্তু আলিশা ওখানে গুড্ডুকে দেখতে পেয়ে যায় আর ও সমস্ত খেলা বুঝতে পারে। আর আলিশা রেগে গিয়ে সানার সাথে দেখা করতে গেল, গুড্ডুকে ভাড়া করার জন্য নয়, বরং এটা জিজ্ঞাসা করার জন্য যে তুমি ওকে ঠকালে কেন। আলিশা তোমার সঙ্গে কথা বলতে এসেছিল না গুড্ডু? হ্যাঁ, প্রাণে কেন মেরে দিলে ওকে? স্যার, এসব ভুল স্যার, আপনারা আমাকে হাসাচ্ছেন স্যার। না 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 দয়া, ভুল ভুল ভুল। আলিশাকে গুড্ডু মারেনি, আলিশাকে মেরেছে এই সানা। আলিশা সানাকে গুড্ডুর ব্যাপারে অনেক কিছু গোপন কথা বলেছিল, সেটা সানা সহ্য করতে পারেনি, তাই ও গলা টিপে মেরেছে আলিশাকে। আর সানা যখন আলিশাকে গলা টিপে মেরেছে, গুড্ডু কেন সেটা দেখে চুপ করে থাকবে? ও তখন আলিশার বডিটাকে জলাশয়ে ফেলে দিয়েছে, আর আলিশার বডিটাকে লুকিয়ে রাখার ব্যবস্থা করে গুড্ডু। আর খুন সানা তুমি করেছো, আলিশাকে তুমি মেরে ফেলেছো। শাস্তি তোমার হবে, কঠোর থেকে কঠোরতম ফাঁসি হবে তোমার। নিয়ে যাও একে, যাও নিয়ে যাও একে, যাও নিয়ে যাও সানাকে। চলো এখান থেকে। স্যার, ও কিচ্ছু করেনি। যা কিছু করার স্যার সব আমি করেছি। আমি মেরেছি আলিশাকে। আমি জানতাম যে আলিশা আমাকে ছবি তোলার সময় দেখে নিয়েছে, আর ও আমাকে খুঁজতে খুঁজতে বাড়ি অবধি চলে এলো। স্যার, ও ভীষণভাবে রেগেছিল, বাড়ি গিয়ে সানাকে হুমকি দিয়েছিল। আমি তোমাদের শেষ করে দেব। আমি সব জানি, তোমরা আমাকে ডাবল ক্রস করছো না? না আলিশা, তুমি মিথ্যে বলো না, সব জানি আমি। আমি তোমাদের দুজনকে জব দেব বলেছিলাম না? এবার আমিও দেখছি তোমরা জব পাও কি করে। বাট আলিশা, তোমাদের শেষ করে দেব আমি। কথা শোনো, You just wait আলিশা, and আমার watch. কথাটা শোনো আলিশা, প্লিজ আলিশা। আমি আলিশার পিছু নিয়েছিলাম। আলিশা অটো খুঁজতে খুঁজতে গিয়েছিল, আর আমি বাইকে ছিলাম স্যার। আলিশা, আমার কথা শোনো। দূরে থাকো আমার থেকে। এখানে অটো পাবে না, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। Get lost! তুমি দাঁড়াও, আমরা কথা বলে সর্ট আউট করছি তো। আলিশা, কি প্রবলেম? বলছি তো ভুল হয়ে গেছে, আমি মানবের সঙ্গে কথা বলছি। 1 মিনিট, আমি ফোন করছি ওকে। আলিশা, আলিশা, আলিশা। আর আমি যখন ফোনটা তুলতে গেলাম না স্যার, ও আমাকে মারলো। চুপ করো। আর রাগের মাথায় আমারও হাত উঠে যায়, কিন্তু স্যার আমি ওকে মারতে চাইনি, শুধু ওকে শান্ত করাতে চেয়েছিলাম। বাঁচাও! আলিশা, লোকজন এসে পড়বে। কেউ চুপ করো বাঁচাও! প্লিজ, চুপ করো, চুপ। জানতেই পারিনি স্যার, কখন ওর গলাটা এত জোরে চেপে ধরেছিলাম। আস্তে আস্তে ওর দম বন্ধ হওয়া শুরু হয়। আর স্যার, যখন আমি অনুভব করলাম যে আমি কি করে ফেলেছি, আমি খুব ভয় পেয়ে গেলাম স্যার। আর ওখানে কি ওকে দেখে ফেলার আগে ওর বডিটার একটা ব্যবস্থা করতে হতো। আমার মনে পড়লো স্যার যে কাছে একটা লেক আছে, আমি ওর বডিটা ওখানে নিয়ে যাই আর ওই লেকেই ফেলে দিই। স্যার, স্যার, বাড়ি এসে আমি সানাকে বললাম যে এবার আলিশা আমাদের আর কখনো বিরক্ত করতে পারবে না। আর পরের দিন স্যার আমি নিউজে দেখলাম যে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, যার গলা কাটা ছিল। আমি বুঝে যাই যে ওটা আলিশাই, কিন্তু ওর মাথাটা কোথায় গেল? স্যার,
আমি আমি সত্যি ওকে মারতে চাইনি, আমি ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। গুড্ডু, ভুল তো তুমি করেছই, অনেক বড় ভুল। কিন্তু তোমার এই ছোট্ট একটা ভুলের জন্য একটা নিরীহ মেয়ের প্রাণ চলে গেছে। টাকা ইনকাম করা অপরাধ নয়, কিন্তু টাকার লোভে পড়ে তুমি ন্যায় অন্যায় বিচার করতে পারোনি, বুঝেছ? আর তোমার ষড়যন্ত্রে শানা, প্রতীক আর মানব এরাও যুক্ত ছিল। আইন তো তোমাদের চারজনকেই শাস্তি দেবে, আর কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, বুঝেছ? এবার তোমরা জেলের ঘানি টানতে থাকো।